ওয়েলকাম টু মুভি রিভিউ এপিসোড 3. আজকে আমরা যে মুভি নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে এক্সট্রাকশন বাই নেটফ্লিক্স। বলতে গেলে আমি মোটামুটি পুরো স্টোরিটাই আমি বলবো, কাজেই স্পয়লার অ্যালার্ট। তো মুভির প্লটটা হচ্ছে এরকম যে ইন্ডিয়ান ড্রাগ লর্ড এবং বাংলাদেশি ড্রাগ লর্ডের মধ্যে শত্রুতা রয়েছে, এবং এই শত্রুতাবশত বাংলাদেশি ড্রাগ লর্ড সেই ইন্ডিয়ান ড্রাগ লর্ডের ছেলেকে কিডন্যাপ করিয়ে বাংলাদেশে নিয়ে আসে। ইন্ডিয়ান ড্রাগ লর্ড সম্পর্কে একটু কিছু বলা উচিত, সেটা হচ্ছে ইন্ডিয়ান ড্রাগ লর্ড যিনি, তার নাম হচ্ছে অভি মহাজন, এবং তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। এবং তার ছেলে, তার নাম হচ্ছে অভি মহাজন জুনিয়র, তাকে দেখাশোনা করছে হচ্ছে সাজু নামের এক লোক। সবকিছুই দেখাশোনা করছে এই সাজু নামের লোকটা। অভি মহাজন তিনি যেহেতু একজন ড্রাগ লর্ড ছিলেন, এখনো আছেন, জাস্ট উনি এখন জেলে। তো এটা খুব স্বাভাবিক যে ওনার শত্রু অনেক বেশি। এবং এই অভি মহাজন জুনিয়র, এই ফালতু ছেলেটা হচ্ছে সে স্কুলে পড়াশোনা করে। একদিন সে স্কুলে পড়াশোনা করার পর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তারপর সে বাসায় আসে দেরি করে। তখন সাজু তাকে সাবধান করে যে তুমি স্কুল থেকে ডিরেক্ট তুমি বাসায় চলে আসবা, তুমি অন্য কোনো জায়গায় সময় নষ্ট করো না, কারণ বুঝতেই পারছো তোমার বাবা ড্রাগ লর্ড, তোমার শত্রু অনেক বেশি, কাজে স্কুল এবং বাসার বাইরে সময় না কাটানোই ভালো। তো সাজুর এই কথা সে তোয়াক্কা করে না। সে তোয়াক্কা না করে এই পণ্ডিত, সে মানে বিশালবাবুর পণ্ডিত, সে পণ্ডিতই করে রাতের বেলায় সে নাইট ক্লাবে যায়। নাইট ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, এবং এই নাইট ক্লাবে যাওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয় বাংলাদেশে কিডন্যাপ করে নিয়ে আসার পর হচ্ছে তাকে ঢাকাতে রাখা হয়। আবার এদিকে বাংলাদেশি যে ড্রাগ লর্ড, এই বাংলাদেশি ড্রাগ লর্ডের প্রচুর ক্ষমতা। আর্মি ফোর্স বলেন, তারপর হচ্ছে র্যাব ফোর্স বলেন। র্যাব ফোর্স বলতে কি ওইখানে র্যাব ফোর্সের আদলে আরেকটা ফোর্স তৈরি করা হয়েছে, সেটা নাম দেওয়া হয়েছে এলিট ফোর্স। আমি মানে র্যাব ফোর্স বলতেই কমফোর্ট ফিল করব। সব বড় বড় পজিশনের লোক আসলে হচ্ছে এই বাংলাদেশি ড্রাগ লর্ডের কথায় উঠে বসে, মানে তার প্রচুর ক্ষমতা বাংলাদেশে। এখন কথা হচ্ছে আপনি মানে বাংলাদেশের রিয়েলিটির সাথে ওই মুভির রিয়েলিটি কম্পেয়ার করলে চলবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফিকশনাল মুভি। তো এখন যদি আপনি চিন্তা করতে যান যে বাংলাদেশ তো এরকম না, বাংলাদেশ তো এরকম কোন ড্রাগ লর্ড তো বাংলাদেশে নেই, কিন্তু মানে এটা জাস্ট ফিকশন, কাজেই মানে জাস্ট চিন্তা করে নেন, দ্যাটস ইট। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই মুভিটা তৈরি করা হয়েছে হচ্ছে একটা গ্রাফিক নোভেল থেকে। এই আলোচনাটা আমি শেষের দিকে করবো। তো অভি মহাজন সিনিয়র যে মানে যিনি জেলে ছিলেন, তার সাথে সাজু দেখা করতে চায়, এবং সাজু দেখা করতে গিয়ে বলে যে আপনার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে বাংলাদেশের ড্রাগ লর্ড। তখন অভি মহাজন বলে যে তোকে বলেছিলাম যে আমার ছেলেকে তুই দেখে শুনে রাখবি, তুই আমার ছেলেকে দেখে শুনে রাখতে পারলি না। হ্যাঁ, মানে কোথায় থাকিস তুই, কি করিস তুই, আমার ছেলেকে দেখে রাখতে পারিস না, তোকে ছোট্ট একটা কাজ দিলাম, এটা পারিস না তুই। ছাগলের মতো কয়েকটা কথা বলে, তার মধ্যে একটা হচ্ছে যে করেই হোক আমার ছেলেকে তুই বাংলাদেশ থেকে নিয়ে আয়। কিভাবে তুই আনবি আমি জানি না, তবে বাংলাদেশ থেকে আমার ছেলেকে তুই নিয়ে আয়, এবং হচ্ছে যদি না নিয়ে আসিস তাহলে তোর ফ্যামিলিকে আমি মেরে ফেলবো। তুই কি মনে করেছিস যে আমি জেলের মধ্যে আছি দেখে আমার কি পাওয়ার নেই? হ্যাঁ, আমি জেলে থেকেই তোর ফ্যামিলিকে আমি মেরে ফেলবো। যে করে হোক তুই আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আয়। তো অভি মহাজন সিনিয়র যে, সে আবার আরেকটা কথা বলে, এটা হচ্ছে আমাদের বাণিজ্যতের ব্যাপার। হ্যাঁ, যে আমি এত বড় একজন ড্রাগ লর্ড, আমার ছেলেকে বাংলাদেশের ড্রাগ লর্ড কিডন্যাপ করে নিয়ে গেছে, তো এটা আমার জন্য লজ্জার বিষয়। যে করে হোক আমার ছেলেকে তুই উদ্ধার করে নিয়ে আয়। সেখানে হচ্ছে তার ইগো এবং প্রেস্টিজে লেগে যায় যে আমার ছেলেকে বাংলাদেশের ড্রাগ লর্ড কিডন্যাপ করে নিয়ে গেছে, তো আমার জন্য লজ্জার বিষয়। নিজের ছেলেকে বাঁচানোর জন্য মায়ার চাইতে এখানে হচ্ছে তার ইগোটা বেশি কাজ করে, এই একটা ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে সাজু নামের যে লোকটা, সে হচ্ছে অভি মহাজনের সবকিছু দেখাশোনা করে, বিষয় সম্পত্তি সবকিছু দেখাশোনা করে। অভি মহাজন সিনিয়র, সে যেহেতু জেলে রয়েছে এবং খুব সম্ভবত পুলিশ রেড দিয়েছিল অভি মহাজনের সব বিষয় সম্পত্তির ওপর, তো এই কারণে অভি মহাজনের আগের মতো টাকা পয়সা এখন আর নেই। এবার আসি হচ্ছে ক্রিস হেমসওয়ার্থের কাছে। তো ওইদিকে আমাদের সাথে আরেকটা ক্যারেক্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম হচ্ছে টাইলার, যার আপনজন বলতে কেউ নেই, তার স্ত্রী ছেলে কেউ নেই, ছেলে অনেক আগে মারা গেছে। তো এটা আমরা পরে জানতে পারি। টাইলার সম্পর্কে আমাদেরকে প্রথমে যে ধারণাটা দেওয়া হয় সেটা হচ্ছে হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। প্রথমে একটা বিষয় দেখানো হয়, সেটা হচ্ছে টাইলার বিশাল উঁচু জায়গা থেকে হচ্ছে লাফ দেয় পানিতে। তো এত উঁচু থেকে টাইলার লাফ দিয়েছে, এটা এই কারণে দেখায় নাই যে টাইলার খুব সাহসী, এটা বোঝানোর জন্য এটা দেখায় নাই। এটা দেখাইছে হচ্ছে এই কারণে যে টাইলার তার জীবন নিয়ে কেয়ার করে না, সে মানে মারা গেলে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে টাইলার তার ছেলের চেহারা পুরোপুরি তার মনে নেই, মানে সে যখন কল্পনায় তার ছেলেকে দেখে তখন হচ্ছে ব্লাড দেখতে পায়। তো টাইলার কি করে, সে পানির নিচে গিয়ে মানে একদম তলানিতে গিয়ে সে নিঃশ্বাস বন্ধ করে ফেলে এবং তার ছেলের চেহারাটা মনে করার চেষ্টা করে। এটা এখানে মুভিতে বলা হয় না, বাট এটা আমার ধারণা হচ্ছে এই মানুষ সাধারণত হচ্ছে মৃত্যুর ঠিক আগে এক পলকে তার লাইফের সমস্ত কিছু তার চোখের সামনে ভেসে ওঠে মানুষ মারা যাওয়ার আগে। তো টাইলার খুব সম্ভবত সেটাই ট্রাই করে, যে একদম মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, ছেলের চেহারাটা ক্লিয়ার ভাবে যেন দেখতে পারে। তো এই টাইলার সে টাকার বিনিময়ে কাজ করে, এবং এই টাইলারকে দেখানো হয় হচ্ছে অস্ট্রেলিয়াতে। Extraction. Indian kid. Drug lord's son.
Rival gangsters holding this kid in Dhaka. তো এই টাইলারকে দায়িত্ব দেওয়া হয় যেন সে বাংলাদেশ থেকে সেই ড্রাগ লর্ডের ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসে, মানে অর্থাৎ এক্সট্রাক্ট করে নিয়ে আসে। এই কারণে এই মুভির নাম এক্সট্রাকশন। এর বিনিময়ে সে বিশাল অ্যামাউন্টের টাকা পাবে এবং সেই টাকাটার অর্ধেক আগে অ্যাডভান্স করে দিতে হবে এবং বাকি অর্ধেক কাজ করার প্রসেসের মাঝখানে তাকে দিতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে সাজুর ব্যাপারে। এই সাজু সে খুব ভালো করেই বুঝতে পারে যে ইন্ডিয়ান যে ড্রাগ লর্ড অভি মহাজন, তার আগের মতো এখন আর বিষয় সম্পত্তি নেই, কাজেই এই টাইলারকে ভাড়া করার মতো যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে নেই বা যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে ছিল না। তো সাজু সে একটা প্ল্যান করে। সাজুর এই প্ল্যান সম্পর্কে ডিটেইলে আমরা আরো পরে জানতে পারবো। আচ্ছা, এর মধ্যে আমাদের সাথে আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে নিক, যে হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করে, যে সাজুর কাছ থেকে সে কাজ নেয় এবং সেই কাজটা সে টাইলারকে দেয়, মানে সে হচ্ছে একটা মাধ্যম, নিক। তো যাই হোক, টাইলার সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর হচ্ছে ছেলেটাকে যেখানে আটকিয়ে রাখা হয় সেখানে যায়। তার দাবি করে যে টাকা দিলে তারপর হচ্ছে সেই ছেলেটাকে ছেড়ে দেবে। টাইলার বলে যে আগে ছেলেটাকে দেখাও, প্রমাণ দাও। প্রমাণ দাও। প্রমাণ। টেকা। প্রমাণ। প্রমাণ দাও। টেকা। তো যাই হোক, এখানে একটা ফাইট সিন হয় এবং টাইলার ছেলেটাকে উদ্ধার করে। টাইলারের নেক্সট কাজ হচ্ছে যে ছেলেটাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া, অর্থাৎ এক্সট্রাক্ট করা বা এক্সট্রাকশন। Say your name, mate. Say your bloody name, come on. Ovi Last name. Mahajan, Your birthday. 21st of January 2005. Proceeding to extraction. তো এখানে ছোটখাটো একটা টুইস্ট দেখানো হয়। সেই টুইস্টটা হচ্ছে এই, নিকের কোম্পানি সাজুর সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল যে অ্যাডভান্স টাকা দেবে, তারপর হচ্ছে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসলে তারপর বাকি অর্ধেক টাকা দেবে। তো তখন হচ্ছে নিক যোগাযোগ করার চেষ্টা করে যে হচ্ছে বাকি টাকা দাও, তারপর হচ্ছে ছেলেটাকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসবো। এখন তো মানে সাজুর কাছে তার টাকা পয়সা নেই। তো এখানে টুইস্টটা হচ্ছে এই, সাজু অলরেডি বাংলাদেশে চলে এসেছে এবং সাজুর প্ল্যানটা ছিল, যেটা আমি শুরুতে বলেছিলাম যে সাজুর প্ল্যানটা সম্পর্কে আমি পরে বলবো। তো সাজুর যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা হচ্ছে এই, যে টাইলার গুন্ডাদের কাছ থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে, তারপর সাজু টাইলারকে মেরে তারপর হচ্ছে টাইলারের কাছ থেকে ছেলেটাকে নিয়ে আসবে, টাইলারকে বাকি টাকা দিতে হবে না। এটা ছিল হচ্ছে সাজুর প্ল্যান। তো বাংলাদেশ সম্পর্কে একটু পরিচয় দেওয়া দরকার। সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মানে কাল্পনিক, মানে যেটা হচ্ছে এক্সট্রাকশনে যেটা দেখানো হয়েছে সেটার কথা বলছি। ঢাকার ছোট ছোট বাচ্চারা ক্রিমিনালদের সাথে ইনভলভ এবং ছোট ছোট বাচ্চারাও হচ্ছে তারা রাইফেল নিয়ে ঘোরে। তার মধ্যে একটা ছেলের কথা উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে একটা কিশোর। তার কথাতে আমির আসিফ ইমপ্রেস হয়ে যায়। এই ছেলেটার কথাতে একটু পরে আসবো। ক্রিমিনালরা বা হচ্ছে এই বাংলাদেশি ড্রাগ লর্ড, তারা সবাই হচ্ছে রাইফেলকে বা পিস্তলকে মেশিন বলে ডাকে। এই বোকা যদি আমার মেশিন নিতে চায়। ওইদিকে টাইলার যখন ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসে অলরেডি, এবং সাজু এসে হচ্ছে আবার ঝামেলা তৈরি করে। তো এখানে তিনটা পার্টি হয়ে যায়। এক হচ্ছে টাইলার, যে কিনা হচ্ছে ছেলেটাকে অলরেডি উদ্ধার করেছে, বাট সে বাংলাদেশ থেকে বের হতে পারছে না। তার মধ্যে হচ্ছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সাজু বাকি অর্ধেক টাকা দেয়নি, এই কারণে একটা ঝামেলা তৈরি হয় এখানে। আরেকটা হচ্ছে পুরা ঢাকা শহর লকডাউনে নিয়ে যায়। ওই আমির আসিফ বড় বড় কর্তা ব্যক্তিদের বলে যে পুরা ঢাকা শহর লকডাউন করে দেন, যেন টাইলার বা যে লোকটা এসেছে ওই ছেলেটাকে বাঁচানোর জন্য সে যেন বাংলাদেশ থেকে বের হতে না পারে বা ঢাকা থেকে বের হতে না পারে। সব রাস্তা বন্ধ করে দাও, বাস, ট্রাক, ট্রেন, প্লেন, ব্রিজ সব বন্ধ করো। এটা সম্ভব নয় আমির। সম্ভব না হলে তোমার দিয়ে আমার কি বালের কাম? তো এই লকডাউনের কারণে টাইলার আর ওই ছেলেটাকে নিয়ে আর বের হতে পারছিল না ঢাকা থেকে। তো যেটা বলছিলাম, তো এখানে তিনটা পার্টি হয়ে যায়। একটা হচ্ছে টাইলার, যার সাথে হচ্ছে ছেলেটা রয়েছে। তারপরে হচ্ছে সাজু, যে কিনা হচ্ছে ছেলেটাকে টাইলারের কাছ থেকে নিয়ে নিতে চায়। এবং থার্ড পার্টি হচ্ছে বাংলাদেশের যত ফোর্স, আর্মি ফোর্স, পুলিশ ফোর্স, তারপর হচ্ছে র্যাব ফোর্স, সব ফোর্সগুলা, যে ফোর্সগুলা হচ্ছে তাদের দুজনেরই বিপক্ষে। তারা আমির আসিফের নির্দেশনা অনুযায়ী হচ্ছে ছেলেটাকে এদের কাছ থেকে নিয়ে নিতে চায়। মানে মূল কথা হচ্ছে তিন পার্টি হচ্ছে ছেলেটাকে চায়। তো এদিকে টাইলার এবং হচ্ছে সাজুর মধ্যে একটা ফাইট হয়। তো অভি যে ছেলেটা, বাচ্চাদের ছেলেটা, সেই ছেলেটা কনফিউজড হয়ে যায় যে সে কার পক্ষে থাকবে। সে কি সাজু এর পক্ষে থাকবে, তার এতদিনকার পরিচিত একটা লোক, আবার এইদিকে টাইলার যে কিনা তাকে উদ্ধার করে নিয়ে এসেছে তার কথা শুনবে। তো এইদিকে যে নিক মেয়েটার সাথে হচ্ছে টাইলারের কথা হয় ফোনে। নিক বলে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে বাকি অর্ধেক টাকা দেওয়া হয়নি এবং হবেও না। তুমি এক কাজ করো, তুমি ওই বাচ্চা ছেলেটাকে তুমি মেরে ফেলো, মেরে তুমি চলে
আসো, একে দিয়ে তো আর কাজ নেই, কারণ বাকি টাকা আমরা এমনিও পাচ্ছি না অমনিও পাচ্ছি না, কাজে এই ঝামেলাটাকে দূর করো, এটাকে মেরে ফেলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বাংলাদেশ থেকে চলে আসো। তো এদিকে টাইলার তার মধ্যে এক ধরনের ইমোশন তৈরি হয় ওই ছেলেটার প্রতি, ওই অভি ছেলেটার প্রতি। এই ইমোশন তৈরি হওয়ার যে কারণটা হচ্ছে টাইলারের শুরুর দিকে যেটা দেখানো হয় যে টাইলারের যে ছেলে ছিল সেই ছেলেটাকে সে মনে করতে পারছিল না, বা সেই ছেলের চেহারা সে মনে করতে পারছিল না। তো সেই হিসেবে অভির প্রতি তার একটা ইমোশন তৈরি হয়, এমনকি সে মানে যে কোনো বাচ্চাদেরকে সে মারতে চায় না সাধারণত। এটা মুভির বিভিন্ন ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন বাচ্চা তাকে গুলি করতে আসে, কিন্তু সে জাস্ট ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মানে সে বাচ্চাদেরকে মারতে চায় না। যেটা আমরা পরবর্তীতে জানতে পারি যে তার 6 বছরের একটা বাচ্চা ছিল যে কিনা মারা গেছে ক্যান্সারে, বা লিমফোমা নামক একটা অসুখ ছিল, সেই অসুখে সে মারা গেছে। তো নিক যখন টাইলারকে বলে যে তুমি ছেলেটাকে মেরে ফেলো, মেরে তারপর তুমি চলে আসো, তখন টাইলার যেহেতু ওই ছেলেটার প্রতি তার ইমোশন তৈরি হয়ে গেছে, সে বলে যে না, আমি ওকে মারবো না, ওকে নিয়েই আমি আসবো। এদিকে টাইলার পুলিশের তাড়া খেয়ে অভিকে নিয়ে ট্রেনের ভেতরে ঢুকে যায়। তখন টাইলার নিককে বলে যে তুমি গ্যাসপারকে একটা ফোন দাও। গ্যাসপার হচ্ছে টাইলারের পরিচিত বা তার বন্ধুও বলতে পারেন, অনেক আগের। একবার গ্যাসপারের জীবন বাঁচিয়েছিল টাইলার, তো সেই হিসেবে গ্যাসপার টাইলারের নিকট ঋণী, এবং গ্যাসপার থাকে হচ্ছে বাংলাদেশে। সে যেহেতু বাংলাদেশে থাকে, গ্যাসপার মেবি অস্ট্রেলিয়ার বা অন্য কোনো দেশের, যে কিনা আমাদের স্ট্রেঞ্জার থিংসের সেই পুলিশ গ্যাসপার। তখন গ্যাসপার টাইলার এবং ওই ছেলেটাকে তার বাসায় নিয়ে আসে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাসপার এবং টাইলারের মধ্যে বিভিন্ন নস্টালজিক কথাবার্তা হয়, যে তাদের অনেক পুরনো স্মৃতি রয়েছে, সেই সমস্ত কথাবার্তা হয়। আমাদের এই অভি এই পণ্ডিতটা সে আবার ভাবি আপনার ছেলে কি করে, এই টাইপের কথাবার্তা শুরু করে টাইলারের সাথে, যে তোমার ওয়াইফ আছে, তোমার ছেলে মেয়ে কয়জন? তখন টাইলার বলে যে আমার ছেলে ছিল 6 বছরের এবং তার লিমফোমা নামক এক টাইপের অসুখ হয়, এবং এই অসুখটার কারণে সে মারা যায়। তো মূলত হচ্ছে এই কনভারসেশনের মাধ্যমে আমরা টাইলার সম্পর্কে একটু ডিটেইলে জানতে পারি। দ্যাটস ইট। তো একটা পর্যায়ে গ্যাসপার অ্যাকচুয়ালি হচ্ছে বিট্রে করে আমির আসিফ, মানে বাংলাদেশের ড্রাগ লর্ড যার কথা শুরু থেকেই বলছিলাম, সেই আমির আসিফ যেহেতু বিশাল ক্ষমতাবান, তার সাথে গ্যাসপারের একটা কানেকশন রয়েছে। তো এই বিষয়টা আবার টাইলার জানতো না। তো এই গ্যাসপার সে আবার আমির আসিফের সাথে একটা ডিল করে, গ্যাসপার ওই ছেলেটাকে মেরে ফেলবে, বিনিময়ে গ্যাসপার মোটা অঙ্কের টাকা পাবে এবং হচ্ছে টাইলারকে একদম কোনো ঝামেলা ছাড়া বাংলাদেশ থেকে বের হয়ে যেতে দেবে। তো এরকম একটা ডিল করে গ্যাসপার এবং হচ্ছে আমির আসিফ। আবার এদিকে টাইলার এবং গ্যাসপার হচ্ছে ফ্রেন্ড। তখন গ্যাসপার টাইলারকে বোঝানোর চেষ্টা করে, তুমি যেহেতু আলটিমেটলি টাকা পাচ্ছ না, কাজে তুমি ছেলেটাকে মেরে ফেলে তুমি চলে যাও, মানে শুধু ঝামেলা করার কি দরকার। এবং আমির আসিফ আমাকে যে মোটা অঙ্কের টাকাটা দেবে, তার থেকে টাকা তুমি নিয়েও কিছু, এবং আমি ছেলেটাকে মেরে ফেলি এবং তুমি খুব সুন্দর মতো তুমি দেশ থেকে চলে যাও, এরকম একটা প্রস্তাব সে দেয়। তো গ্যাসপার যখন টাইলারকে এই প্রস্তাবটা দেয়, তখন টাইলার বলে যে না, আমি ছেলেটাকে মারবো না, টাকা আমার দরকার নাই, আমি ছেলেটাকে মেরে ফেলতে পারবো না, আমি ছেলেটাকে বাঁচিয়ে আমি নিয়ে যাব। তো তখন আবার গ্যাসপার এবং টাইলারের মধ্যে একটা ফাইট হয়, এবং তাদের ধস্তাধস্তির শব্দ শুনে ওই অভি ছেলেটা চলে আসে, সে গ্যাসপারকে গুলি করে দেয়। কনগ্রেচুলেশনস অন ইওর ফার্স্ট কিল। তো গ্যাসপার যখন মারা যায়, তখন হচ্ছে টাইলার সাজুর সাথে যোগাযোগ করে এবং দেখা করার কথা বলে, এবং টাইলার সাজুকে বলে যে তুমি অভিকে নিয়ে তুমি চলে যাও, দিকে যে ফোর্সগুলো রয়েছে এই ফোর্সদেরকে আমি ডিস্ট্র্যাক্ট করব। একটা ব্রিজ দেখানো হয়, ব্রিজটার নাম হচ্ছে সুলতানা কামাল ব্রিজ। Sultana Kamal Bridge. আমার লোকজন ওই পারে অপেক্ষা করছে, তুমি অভিকে নিয়ে তুমি ওই পারে চলে যাও, নিশ্চিন্তে তুমি ওই পারে চলে যাও, তারপর হচ্ছে তোমরা ইন্ডিয়াতে চলে যাও। শহর যেহেতু লকডাউনের মধ্যে, ঢাকা শহর থেকে বের হওয়ার এটা একটা রাস্তা বা সুলতানা কামাল ব্রিজ। নিক এবং তার দলবল হচ্ছে এই ব্রিজের এই পারে ওয়েট করছে। সাজু, টাইলার এবং অভি তারা যদি এই ব্রিজটা পার হয়ে এই পারে চলে আসতে পারে, তাহলেই হচ্ছে তারা এই পার থেকে তারা চলে যেতে পারে। তো যাই হোক, এখানে একটা ফাইট সিন হয়। ফাইট সিনটা হচ্ছে এই যে টাইলার সে হচ্ছে ফোর্সদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, এবং ওইদিকে সাজু অভিকে নিয়ে ওই ব্রিজটা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে তারা ধরা পড়ে যায়। এবং ওই ব্রিজটাতে বিশাল রকমের ফাইট চলতে থাকে। ওইদিকে অনেক দূর থেকে স্নাইপিং করতে থাকে সে হচ্ছে বাজলুর রশিদ। উনি একাধারে হচ্ছে আর্মি ফোর্স, তারপর উনি আবার পুলিশ, তার উপর উনি আবার ELMITE নাকি যেন, মানে একাধারে তিনি অনেকগুলো। যাই হোক, উনি দূর থেকে স্নাইপিং করতে থাকেন এবং স্নাইপিং করে একের পর এক ওই টিমের অনেককেই মেরে ফেলে, এক্সট্রাকশন টিমের অনেককেই মেরে ফেলে। স্নাইপিং করার মজাও রয়েছে, আবার রিস্কও রয়েছে। স্নাইপিং করার মানে মজাটা হচ্ছে এই যে আপনি দূর থেকে একের পর এক অনেককেই মেরে ফেলতে পারছেন, কিন্তু রিস্কটা হচ্ছে এই যে অন্য কেউ কি আপনার উপর স্নাইপিং করছে কিনা সেটা কিন্তু আপনি আর ধরতে পারবেন না। অন্য কেউ যদি আপনাকে স্নাইপিং করে অথবা খুব কাছ থেকে এসে কেউ ইচ্ছা করলে আপনাকে মেরে ফেলতে পারবে। তো এই ঝামেলাটাই হয়। ওই দিক থেকে নিক স্নাইপিং করে এই স্নাইপারকে মেরে ফেলে।
এবং হচ্ছে নিক আরেকটা কাজ করে, বাংলাদেশের যে ফোর্স ছিল সেই ফোর্সের হেলিকপ্টারকে উড়িয়ে দেয়। একটা হেলিকপ্টারকে ওড়ানোর সবচেয়ে ক্লাসিক ওয়ে হচ্ছে হেলিকপ্টারের লেজে গুলি করা। এটা GTA 5 এর যারা প্লেয়ার তারা খুব ভালো করেই জানেন। তো যাই হোক, এখানে ফাইট সিনটাতে লাস্ট যে অবস্থাটা হয় সেটা হচ্ছে অভি শেষ পর্যন্ত ব্রিজের ওই পার চলে যেতে পারে। তারপর হচ্ছে ওইদিকে সাজু মারা যায় এবং হচ্ছে টাইলার সে অলমোস্ট সাকসেসফুল হয়ে যাচ্ছিল এবং সে যখন ব্রিজের ওই পারে আসবে ঠিক সেই মুহূর্তে ওই যে শুরুতে একটা ছেলের কথা বলেছিলাম, কিশোরের কথা বলেছিলাম, সেই ছেলেটা পেছন থেকে এসে গুলি করে ফেলে, টাইলারের গলা বরাবর গুলি করে। ঠিক সেই মুহূর্তে সে তার ছেলের যে চেহারা, সেই ছেলের চেহারাটা সে ক্লিয়ার ভাবে স্পষ্ট করে দেখতে পারে। তো টাইলার তখন ওই ব্রিজ থেকে পড়ে যায়, নদীতে পড়ে যায়। তো আলটিমেটলি ছেলেটাকে বাঁচানো হয়। 8 মাস পরের ঘটনা, সেই অভি মহাজন জুনিয়র সে তার নর্মাল লাইফে ফেরত আসে এবং ওইদিকে নিক ওয়াশরুমে গিয়ে বাংলাদেশি ড্রাগ লর্ড যে আমির আসিফ তাকে মেরে ফেলে। লাস্ট যে সিনটা আমাদেরকে দেখানো হয় সেই লাস্ট সিনটা হচ্ছে এই, অনেকটা টাইলারের মতো দেখতে একজনকে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় এবং সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লার। গঠন দেখে মনে হচ্ছিল যে এটা টাইলার। আলটিমেটলি কি এটা টাইলার কিনা সেটা আমরা জানি না। এই মুভিটার সিকুয়েল আসতে পারে, সিকুয়েল যদি আসে তখন আমরা জানতে পারবো যে টাইলার কি ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়ার পর কি সে মারা গেছে নাকি বেঁচে আছে সেটা এখন জানি না। এমনও হতে পারে যে সে টাইলারই, সে বেঁচে ফেরত এসেছে, অথবা এমনও হতে পারে যে এটা টাইলার না বা টাইলারের মতো দেখতে অন্য কেউ, অথবা এমনও হতে পারে যে এটা হচ্ছে ওই ছেলেটার হ্যালুসিনেশন। তো যে কোনো কিছুই হতে পারে, সেটা সিকুয়েল আসলে আমরা জানতে পারবো। আজকে হচ্ছে 6 জুলাই 2020। আজকে পর্যন্ত মুভিটার IMDb রেট হচ্ছে 6.8। পার্সোনালি এই মুভিটা আমার ভালো লেগেছে। অ্যাকশনটা অসাধারণ এবং কিছু ওয়ান টেক কিছু অ্যাকশন ছিল যেগুলো হচ্ছে অসাধারণ। 1 আওয়ার 56 মিনিটের মুভি এবং এটার জনরা হচ্ছে অ্যাকশন ক্রাইম থ্রিলার। ওকে, এবং মুভিটার ডিরেক্টর হচ্ছে স্যাম হারগ্রেভ, রাইটার হচ্ছেন জো রুশো এবং আরো কয়েকজন। মুভির মূল চরিত্র ছিলেন ক্রিস হ্যামসওয়ার্থ, সঠিক উচ্চারণ করেছি কিনা জানি না। যাই হোক, মুভিটা হচ্ছে একটা গ্রাফিক নোভেলের উপর বেস করে তৈরি করা এবং সেই গ্রাফিক নোভেলের নাম হচ্ছে সিউদাদ। আচ্ছা, অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে কেন বাংলাদেশকে এরকম ভাবে দেখানো হয়েছে যে বাংলাদেশের একজন ড্রাগ লর্ডের কথায় সব বড় বড় কর্তা ব্যক্তিরা উঠে বসে। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা গ্রাফিক নোভেল ছিল এবং সেই গ্রাফিক নোভেলটা অন্য দুইটা দেশকে কল্পনা করে লেখা হয়েছিল, অথবা এমন হতে পারে দুই শহর ছিল, এই দুই শহরের দুই ড্রাগ লর্ডের মধ্যেকার ঝামেলা দুই দেশের ড্রাগ লর্ডের ঝামেলাতে কনভার্ট করা হয়েছে, এরকম হতে পারে। তো যেহেতু ওই নোভেলের গল্পটাই ছিল এরকম, পুরো গল্পটাকে তো আর চেঞ্জ করা সম্ভব না বা যায় না, যেহেতু ওই নোভেল থেকে এটাকে এই মুভিটা তৈরি করা হয়েছে, এই কারণেই হচ্ছে বাংলাদেশকে এরকম ভাবে দেখানো হয়েছে বা বাংলাদেশকে বাংলাদেশের মতোই প্রেজেন্ট করতে চায়, তাহলে তো আর মূল গল্পটা আর একরকম রইল না। তো কাজেই গল্পটাকে ঠিক রাখার জন্যই হচ্ছে এরকম দেখানো হয়েছে। অ্যাভেঞ্জার্সের যে টিম, সেই অ্যাভেঞ্জার্সের টিমটাই হচ্ছে এই মুভিটার পেছনে কাজ করেছে। নেটফ্লিক্স চিন্তা করেছে যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে, বিশেষত হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে অ্যাভেঞ্জার্সের প্রচুর দর্শক রয়েছে এবং প্রচুর ভক্ত দর্শক রয়েছে এবং এই সুযোগটাই তারা নেওয়ার চেষ্টা করেছে। এই কারণেই এই প্রজেক্টের মানে মোটামুটি সবাই হচ্ছে অ্যাভেঞ্জার্স টিম, মানে ক্যামেরার পেছনের যারা সবাই হচ্ছে অ্যাভেঞ্জার্স টিম, আর ক্যামেরার সামনে থেকে হচ্ছে ওইদিকে থরের ক্রিস হেমসওয়ার্থকে নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ার কিছু বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নেওয়া হয়েছে, যাতে এটা একটা আলোড়ন তৈরি করে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা প্রচুর আলোচনা হয়। এবং নেটফ্লিক্স অনেক আগে থেকেই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে ঢুকতে চাচ্ছিল, একটা বড় একটা অবস্থান করতে চাচ্ছিল, যেহেতু এখানকার পপুলেশন অনেক বেশি, কাজেই এখান থেকে তাদের ইনকাম প্রচুর হবে। এক্সট্রাকশন ছিল সেটারই একটা প্রজেক্ট, এই টাইপের আরো প্রজেক্ট হয়তো তারা করবে। তারা চাইছিল যে এটা নিয়ে আলোচনা হোক এবং আলটিমেটলি আলোচনা হয়েছে এবং তারা যেমনটা কল্পনা করেছিল তেমনটাই হয়েছে। এই মুভি নিয়ে আলোচনা হয়েছে অনেক। পার্সোনাল রেট থাকবে হচ্ছে 7 এই মুভিটার, যথেষ্ট ভালো একটা মুভি। আরেকটা বিষয় দেখানো হয়েছে যে বাংলাদেশের লোকজন খুব মানে হিন্দি গান খুব পছন্দ করে, ঘরে ঘরে এমন কয়েকটা গান শুনতে দেখানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আখিও সে গলি মারে, আর একটা হচ্ছে ডলি সাজাকে রাখনা। Stay on my shoulder, all right? এই গানগুলো আসলে আরো অনেক আগে মানুষ শুনতো, এখন এই গানগুলো আর শোনে না। তবে হিন্দি গান যে শোনে না তা কিন্তু না, ঘরে ঘরে কিন্তু ঠিকই কিন্তু হিন্দি গান শোনে। কাজেই এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই যে কেন দেখানো হইলো যে বাংলাদেশের সব মানুষ হিন্দি গান শুনে কেন দেখাইলো, যা বাস্তব তাই দেখানো হয়েছে। ঘরে ঘরে ভাই হিন্দি গানই শোনে, কিন্তু ওই আর কি জাস্ট এখন নতুন গান শোনে না, গিন 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 শোনে। আগে ওই ডলি সাজাকে রাখে না এগুলো আগে শুনতো, এখন হয়তো শোনে না। কাজেই ওই বিষয়টাকেই তারা পোর্ট্রে করতে চেয়েছিল। ইভেন মানে টিকটকে ঢুকলেও দেখা যায় যে হচ্ছে সবাই হচ্ছে হিন্দি গানের সাথে লিপসিং করছে। হিন্দি প্রিয়তা যে মানুষের নাই
নাই তা কিন্তু না, ঠিকই কিন্তু মানুষ ম্যাক্সিমাম পোর্শনের মানুষ কিন্তু ঠিকই সারাদিন হিন্দি গান শোনে এবং হিন্দি গানের সাথে লিপসিং করে টিকটকে। কাজেই এটা নিয়ে এত নাচানাচি করার কিছু নাই যে আমরা তো হিন্দি গান শুনি না, আমরা তো ডলি সাজাকে রাখে না, আখিও সে গুলি মারে, এইসব গান আমরা শুনি না। না ভাই, ঠিকই শোনে, মানে হয়তো এগুলা শোনে না কিন্তু মানে হিন্দি গান সারাদিন ঠিকই শুনতেছে মানুষ। কাজেই আহামরি যে খুব অপমান করে ফেলছে সেটা কিন্তু না। তো এই মুভিতে সবচেয়ে বড় যে ড্রব্যাক ছিল সেই ড্রব্যাকটা হচ্ছে ভাষাগত প্রবলেম। বাংলাদেশের মানুষদের যে ভাষাটা ওইখানে দেখানো হয়েছে, বাংলাদেশের মানুষ আসলে ওই ভাষায় কথা বলে না। দেখ সবাই শিখ কেমনে বাঁচতে হয়, কেমনে মাথার গিলু কামে লাগাইতে হয়। আমার যেটা ধারণা যে ওই মুভিটার ভাষাগত দিকগুলা হচ্ছে কলকাতার লোকজন দেখাশোনা করেছে, তো এই কারণে কথার টোনের মধ্যে একটা কলকাতার টান চলে এসেছে। আর একটা ব্যাপার হচ্ছে মুভিটা দেখার সময় হচ্ছে মানে 1 সেকেন্ডের জন্য কোনো বিরক্তি লাগে নাই, কখনো স্লো মনে হয় নাই, এক বসাতে দেখে ফেলার মতো একটা মুভি। তো এই ছিল এক্সট্রাকশন মুভি রিভিউ। আমি যদিও এটা আলটিমেটলি এটা কি রিভিউ হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় যে এটা রিভিউর চাইতে রিক্যাপ হয়ে গেছে, মানে পুরো স্টোরিটাই আমি জাস্ট বলে দিলাম। তো এই মুভিটার রিভিউ আরো অনেক আগেই দেওয়ার ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি আর দেওয়া হয় নাই, অনেকগুলো কারণেই দেওয়া হয় নাই। তো নেক্সট কোন মুভি নিয়ে ডিসকাস করা যায় সেটাও একটু জানান। তো এই ভিডিওতেও আমার এক্সপেকটেশন থাকবে 10K লাইকস পড়লে আমি বুঝবো যে আপনারা মুভি ডিসকাশনগুলো পছন্দ করছেন এবং চাচ্ছেন যেন আমি এই রিভিউটা কন্টিনিউ করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।